বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়মিতভাবে আইআর স্পেকট্রোস্কোপি এই চ্যাপ্টারটির দুটি লেকচার ইতিমধ্যে সম্পন্ন করেছি। আজকে তৃতীয় লেকচার, পজিশন অফ অ্যাবজর্পশন ব্যান্ডস। অর্থাৎ আইআর স্পেকট্রোস্কোপিতে যে পিকগুলো পাবো আমরা, সেই পিকগুলোর পজিশন কোন ফাংশনাল গ্রুপের জন্য কোথায় পাবো, সে বিষয়টি নিয়ে আজকের আলোচ্য বিষয়। চলো শুরু করা যাক। পজিশন অফ অ্যাবজর্পশন ব্যান্ডস। Depending upon the types of bonds present in the molecule, various wavelengths are found to be absorbed in the infrared spectrum of the molecule, giving rise to absorption bands. অর্থাৎ বিভিন্ন ফাংশনাল গ্রুপের জন্য, বিভিন্ন মলিকুলের জন্য অ্যাবজর্পশন ইনফ্রারেড স্পেকট্রামে বিভিন্ন অবস্থায় হতে পারে। দ্যাটস মিন the position of absorption bands depends upon the nature of bonds or group. অর্থাৎ বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন রকম হতে পারে, অথবা বন্ধনগুলোর প্রকৃতির উপর ভিত্তি করে এই অ্যাবজর্পশন যে ব্যান্ড আমরা পাবো তার পজিশনের ভিন্নতা হতে পারে। আমরা যদি একটি আইআর স্পেকট্রামকে এভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের আইআর স্পেকট্রামটা হবে মোটামুটি 600 থেকে 4000 পার সেন্টিমিটার, এই ফ্রিকুয়েন্সি রেঞ্জের মধ্যে। তো এই অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে 1400 থেকে 4000 পার সেন্টিমিটার। এই রিজিয়নটাকে মোটামুটি আমরা এটার কথা বলছি, 1400 থেকে বা 1500 থেকে এই অঞ্চলটার কথা আমরা বলছি 4000। এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ রিজিয়ন। অর্থাৎ ফাংশনাল গ্রুপগুলোর জন্য যে পিক আমরা পাবো সেটা এই জায়গা থেকে মোটামুটি আমরা এর মধ্যে পাবো। খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। এই অঞ্চলটা 650 থেকে 1400 পার সেন্টিমিটার, 600 থেকে 1400 বা 1450, কোনো কোনো বইয়ে এটাকে 1500 পর্যন্ত বলা হয়েছে, যে এই অঞ্চলটাকে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। মূলত এই ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে আমরা যে পিকগুলো পাবো এগুলো হচ্ছে স্ট্রেচিং অ্যান্ড বেন্ডিং ভাইব্রেশন, দুটোর কারণেই। এখন আসো ইন্টেন্সিটি অফ অ্যাবজর্পশন ব্যান্ড। Different absorption band in infrared spectrum have different intensities. তাই না? বিভিন্ন অ্যাবজর্পশন ব্যান্ডের জন্য ইনফ্রারেড স্পেকট্রামে আমরা বিভিন্ন ধরনের ইন্টেন্সিটি পাবো। ইন্টেন্সিটি দ্যাটস মিন তীব্রতা, তীক্ষ্ণতা। The intensity of absorption band is mainly depend on the magnitude of the charge in the dipole moment. তোমরা প্রথম লেকচারেই দেখেছো যে আইআর স্পেকট্রোস্কোপিতে মলিকুলগুলোর বা আইআর অ্যাক্টিভ হওয়ার জন্য তাদের ডাইপোল মোমেন্ট থাকতে হয়। এখন এই ডাইপোল মোমেন্টের উপর ভিত্তি করে ইন্টেন্সিটি, আমরা পিকের ইন্টেন্সিটি পাবো। যদি ডাইপোল মোমেন্ট এটা যদি বেশি হয়, অর্থাৎ হায়ার ডাইপোল মোমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি পাবো হায়ার, দ্যাটস মিন গ্রেটার ইন্টেন্সিটি পাবো অ্যাবজর্পশন। ডাইপোল মোমেন্ট যত কম হবে ইন্টেন্সিটি তত কম হবে। আবার দেখো, আমরা এখানে বলছি ফর এক্সাম্পল কার্বনাইল গ্রুপ হ্যাজ এ মাস হায়ার ডাইপোল মোমেন্ট দেন কার্বন কার্বন ডাবল বন্ড। কেন? কারণ হচ্ছে কার্বনাইল গ্রুপে কার্বনের সঙ্গে একটি অক্সিজেন মলিকুল রয়েছে, তোমরা জানো, যে কারণে
অক্সিজেন এবং কার্বনের মধ্যে যে ডাইপোল মোমেন্ট এটা অনেক বেশি কার্বন কার্বন ডাবল বন্ডের চেয়ে। তাহলে আমরা কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য যে অ্যাবজর্পশন ইন্টেন্সিটি পাবো, অবশ্যই কার্বনিল গ্রুপের জন্য আমরা অ্যাবজর্পশন ইন্টেন্সিটি যেটা পাবো সেটা হচ্ছে হায়ার, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডের চেয়ে বেশি। And the intensity of the absorption band also increased to a small extent with the increase in the concentration of the molecule. অর্থাৎ আইআর স্পেকট্রোস্কোপিতে অনেক সময় অনেক যৌগে একই ধরনের ফাংশনাল গ্রুপ কয়েকটি থাকে। সেক্ষেত্রে এই ফাংশনাল গ্রুপগুলোর ইন্টেন্সিটি বা কনসেন্ট্রেশন যত বেশি হবে সেক্ষেত্রে পিকের ইন্টেন্সিটি অনেক বেশি হবে। আয়ার অ্যাবজর্পশন রেঞ্জ আমরা একটু আগে বললাম, আয়ার অ্যাবজর্পশন রেঞ্জ হচ্ছে আমাদের মোটামুটি 600 থেকে 4000/সেন্টিমিটার। এই অংশটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজন, অপরটি হচ্ছে ফাংশনাল গ্রুপ রিজন। তো এখানে তোমাদের কিছু কালার দেওয়া হয়েছে, যেমন আমরা এখানে হালকা পেস্ট কালার একটু দেখতে পাচ্ছি বা হালকা গ্রিন কালার। এই অংশটা মোটামুটি আমাদের 2600 থেকে 3500 এই রিজিয়নের মধ্যে আছে। এখানে মূলত আমরা নাইট্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন এবং কার্বন হাইড্রোজেন এই বন্ডের জন্য আমরা এখানে ফ্রিকোয়েন্সি বা পিক পাব। তোমরা ব্লু যে অংশটা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 2100 থেকে বলা যায় 2300 এর মধ্যে আমরা একটা যদি কখনো পিক পাই তাহলে সেটাকে আমরা বলবো কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড। আর যদি মোটামুটি 1600 থেকে 1800 এই রেঞ্জের মধ্যে আমরা যদি পিক পাই তাহলে আমরা সেটাকে বলতে পারি আমাদের কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড অথবা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, দ্যাটস মিন কার্বনিল গ্রুপ, অথবা কার্বন কার্বন ডাবল বন্ড এই স্ট্রেসিং ফ্রিকুয়েন্সি কারণে আমরা এই পিক এই পজিশনে পিক পাবো এই গ্রুপগুলোর কারণে। এবং ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে আমরা সাধারণত কার্বন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এই বন্ডগুলোর কারণে আমরা ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে পিক পাবো। ফিঙ্গারপ্রিন্ট রিজন আমাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে গ্রুপগুলো শনাক্তকরণের ক্ষেত্রে। তো সে বিষয়টিও আমাদেরকে ব্যাপকভাবে খেয়াল রাখতে হবে আইআর স্পেকট্রামে। তো আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে আইআর স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমরা মূলত ফাংশনাল গ্রুপগুলো আইডেন্টিফিকেশন করতে পারি। তো সেটাই আইআর helps you to identify the functional group in organic molecules. তো আমরা এখানে একটি আইআর স্পেকট্রাম দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে প্রথমে যদি দুইটা ভাগে ভাগ করে নিই, একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন এবং অপরটি হচ্ছে ফাংশনাল গ্রুপ রিজিয়ন। আমরা বলেছি যে 600 থেকে মোটামুটি বা 500 থেকে আমাদের যে 1400 বা 1500 এই অঞ্চলটাকে আমরা বলতেছি ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন, এবং মোটামুটি 1400 থেকে 4000 এই অঞ্চলটাকে আমরা বলতেছি হচ্ছে ফাংশনাল গ্রুপ রিজিয়ন। এখন এই যে পিকগুলো দেখা যাচ্ছে, যেমন এই একটা পিক, এই পিকটা আসলে কি মিন করে? আবার এদিকে আমরা একটা ইন্টেন্সিটিটা অনেক বড়, এই পিকটাই মানে আমাদের কি মিন করে? এখানেও কিছু পিক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিজনে, সেগুলো কি মিন করে? এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আইআর স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিস করা বা আইআর স্পেকট্রোস্কোপি থেকে কোনো একটা জিনিস অবজার্ভ করা এটা আমাদের জন্য সহজ হবে। চলো আমরা একটু সামনের দিকে যাই। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি জানার জন্য আমাদের এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে কার্বন হাইড্রোজেন যে সিঙ্গেল বন্ড এর জন্য আমরা যে ফ্রিকোয়েন্সি পাবো সেটা হচ্ছে 2850 থেকে 3300। তোমরা অলরেডি দেখেছো একটা রঙিন একটা ছবি দেখেছো, সেটা কোনটা? আমরা এই জায়গায় মোটামুটি 2800 থেকে মোটামুটি 3300
এই জায়গার মধ্যে আমরা মূলত পাচ্ছি হচ্ছে কার্বন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেন। তাহলে আমরা যে ফিগারটার কথা বলছি, চার্টটার কথা বলছি, কার্বন হাইড্রোজেন স্ট্রেসিং ফ্রিকোয়েন্সি 2850 থেকে 3300 এর মধ্যে। কার্বনিল গ্রুপ, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এর জন্য একেবারে চোখ বন্ধ করে 1550 থেকে বা 1600 থেকে 1700 বা 1750, 1600 থেকে 1750 এই রেঞ্জের মধ্যে আমরা কার্বনিল গ্রুপের জন্য পিক পাবো। এবং কার্বন অক্সিজেন, এটা আমরা মূলত আমরা বলেছি ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে আমাদের 1000 থেকে 1300 এর মধ্যে পাবো। ওই যদি অ্যালকোহল হয় সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 3200 থেকে মোটামুটি 3550। কিন্তু এই অ্যালকোহলের জন্য আমরা যে পিকটা পাবো সেটা খুব ব্রড হবে না, ব্রড হবে কিন্তু খুব বেশি না। কিন্তু অ্যাসিডের ওইসের জন্য যে পিকটা পাবো সেটা ভেরি ব্রড হবে, অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে হবে। ফাংশনাল গ্রুপ গিভ ডিফারেন্ট পিকস ইন ডিফারেন্ট সাবস্টেন্স, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন তোমাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে এই আইআর স্পেকট্রাম থেকে তুমি কি কি গ্রুপ আছে ফাংশনাল গ্রুপ তুমি বলতে পারবে, তা আমরা এর জন্য আমরা ওই চারটার হেল্প নিই। এখানে এই দুইটা পিক আমরা কালার করলাম, এই দুইটা পিক আসলে কি মেনটেন করে। তা আমরা চার্ট থেকে মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের 1680 থেকে 1750 এর মধ্যে একটা পিক আমরা এখানে দেখতে পাচ্ছি, যে 1500, 1600, 1700। তাহলে 1700-র মধ্যে আমরা একটা পিক দেখতে পাচ্ছি। তো এখানে 1700-র মধ্যে এখানে দ্যাটস মিন কার্বনের গ্রুপ CO। আরেকটা আমরা বলছি যে আমাদের মোটামুটি ওয়েসের পিক পাবো আমরা 2500 থেকে 3300 এবং ভেরি ব্রড। এই যেটা দেখো এই ব্যান্ডটা অনেক ব্রড, অনেক ব্রড। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে এসিডের ওয়েসের জন্য পিক। এখন যদি এসিড হয় তাহলে ফাংশনাল গ্রুপ হলো COOH, তাই তো? তো সেক্ষেত্রে এখানে CO এই ব্যান্ডটা পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে, কিন্তু আমরা মোটামুটি এই দুইটা পিক দিয়েই এই পিক 1700 এবং এখানে মোটামুটি আমরা ব্রড একটা পিক পাচ্ছি একেবারে 2800 থেকে এবং এখানে কত 2500, 26, 27, 28 বলা যায় এরকম 2800 থেকে 3300 এর মধ্যে আমরা একটা ব্রড একটা পিক পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি এটি হচ্ছে অ্যাসিডের ওএইচ গ্রুপ। তার মানে অ্যাসিডের যদি ওএইচ গ্রুপ হয় এবং অ্যাসিডের মধ্যে কার্বনিল গ্রুপ আছে তোমরা জানো, তার মানে আমরা বলতে পারি এই যে স্পেকট্রামটা রয়েছে এটা অ্যাসিডের স্পেকট্রাম। তোমরা জানো আইআর স্পেকট্রোস্কোপির মাধ্যমে কখনোই কম্পাউন্ড কি এটা বলা যায় না, শুধুমাত্র ফাংশনাল গ্রুপগুলো কি এটা বলা যায়। সুতরাং আমরা বলতে পারি এখানে অ্যাসিড ফাংশনাল গ্রুপ রয়েছে। তো চলো দেখি আমরা সত্যি সত্যি এই আইআর স্পেকট্রামটা কার। There's a very broad OS acidic carbonyl group, it may be or could be. So আসলে এই যে স্পেকট্রামটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের। দ্যাটস মিন আমরা যে ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম সেটা এটাই প্রমাণ করে যে এই স্পেকট্রামটা হচ্ছে অ্যাসিডের। তো অনেক সময় তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হয়, বোঝার জন্য তো বুঝলেই যে স্পেকট্রামটা তোমরা দেখেই এখন বলে ফেলতে পারবে আসলে এটা অ্যাসিডের কিনা, কারণ অ্যাসিড হলেই এখানে ব্রড একটা পিক থাকবে ওইসের এবং কার্বনের একটা পিক থাকবে, তাই তো? কিন্তু পরীক্ষার খাতায় কীভাবে লিখবে তোমরা? পরীক্ষার খাতায় যখন অ্যানালাইসিস করতে বলবে যদি ফিগার থাকে তাহলে তোমরা এইভাবে বলবে যে আমরা উক্ত ফিগার থেকে দেখতে পাচ্ছি যে আমাদের 1700 এর মধ্যে একটি হাই ইন্টেন্সিটির একটি পিক রয়েছে যা মূলত কার্বনিল গ্রুপের পিক, এবং আমরা 2500 থেকে মোটামুটি 3300 পর্যন্ত একটি ব্রড পিক পেয়েছি যা মূলত অ্যাসিডের পিক।
ঠিক আছে? তো এই দুটি পিক থেকে আমরা বলতে পারি যে এই যৌগের এই যে যৌগের এই আইআর স্পেকট্রাম তার মধ্যে অ্যাসিড গ্রুপ বিদ্যমান রয়েছে। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে খাতার মধ্যে লিখবে। এবার দেখো আমরা আরেকটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি, এখানে দুটা কালার রয়েছে, একটি হচ্ছে অ্যাশ কালার আর একটি হচ্ছে হালকা ইয়েলো কালার। তো এখানে এই পিকটা যে হায়ার ইন্টেন্সিটির একটা পিক আমরা দেখতে পাচ্ছি 1500, 1600, 1700, মোটামুটি 1750-এর মধ্যে। তো এখান থেকে আমরা তো 1750 আমরা এখানে পাবো হচ্ছে এটা, আমরা বলতে পারি এই যৌগের মধ্যে কার্বনিল গ্রুপ আছে। এবং এই জায়গাটাতে একটা পিক রয়েছে, তোমরা জানো এই জায়গার মধ্যে আমরা যে পিকটা পাবো যদি ব্রড হইতো তাহলে আমরা সেটা তো বলতাম অ্যাসিডের পিক। যেহেতু ন্যারো পিক, তাহলে আমরা বলতে পারি এই জায়গাটার মধ্যে আমাদের আছে 3000, 3100 এর মধ্যে আর কি। তো এখানে আছে আমাদের 3000 থেকে এই জায়গায়, এটা আমাদের সিএইচ বন্ড। এখন বিষয় হচ্ছে যেহেতু কার্বনিল গ্রুপ পেয়েছি আমরা এবং এটা অ্যাসিড না, অ্যাসিড হলে এখানে একটা ব্রড একটা পিক পাওয়া যেত, তাহলে আমরা অ্যাসিড বাদ দিলাম। অ্যালকোহল হলেও এখানে একটা পিক পাওয়া যেত, ঠিক আছে? বেশি বড় ব্রড না, কিন্তু মোটামুটি একটা ব্রড পিক পাওয়া যেত, তার মানে এটা অ্যালকোহল না। তাহলে অ্যাসিড যেহেতু কার্বনিল গ্রুপ আছে, অ্যালকোহল হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই যৌগটা কী হতে পারে? হয় অ্যালডিহাইড, না হয় কিটোন। তবে মনে রাখতে হবে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে এই যে আমাদের সিএইচ যে পিকটা, এটার ইন্টেন্সিটি অত বেশি হয় না। মনে করো এরকম ইন্টেন্সিটি, এর মধ্যেই অল্প ইন্টেন্সিটি হয়, এত হায়ার ইন্টেন্সিটি হয় না। এরকম হায়ার ইন্টেন্সিটি আসে হলো তোমার অ্যাস্টারের যে সিএইচ রয়েছে সেখান থেকে আসতে পারে। তার মানে অ্যালডিহাইডও না, কিটোনও না। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা যদি অ্যাস্টার বলতে চাই, তাহলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে অ্যাস্টারে তোমরা জানো COOR, অর্থাৎ CO একটা ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে একটা আমরা পিক পাবো এবং ভালো ইন্টেন্সিটির পিক পাবো। তো CO কততে আছে আমাদের? CO আছে 1000 থেকে 1300, মোটামুটি 1000 এবং 1300-র মধ্যে আমাদের পিক রয়েছে, ঠিক আছে? তো আমরা তাহলে দেখি যে এই আয়ার স্পেকট্রামটা, হ্যাঁ এটা মূলত অ্যাস্টারের। তাহলে তোমরা কি বুঝলে? অ্যাস্টার হতে হলে অবশ্যই একটা কার্বনিল গ্রুপের পিক থাকতে হবে। সিএইচ যে পিকটা রয়েছে এটা ইন্টেন্সিটি মডারেট হবে, খুব তীক্ষ্ণ না হলেও মডারেট হবে, কিন্তু উইক না। উইক পাওয়া যাবে আবার তোমার ইয়ের ক্ষেত্রে, অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে। সো এটা অ্যালডিহাইড কিটোন না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাস্টার। তাহলে সামনে এই যে আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম যে এইখানে একটা পিক রয়েছে, তাহলে এইটা আমরা বলতে পারবো হয় অ্যালডিহাইড অথবা এই কিটোন। তাহলে এইখানে আমরা এই 1500, 1600, 1700 একটা পিক পাচ্ছি। সুতরাং এটা আমরা বলবো এটা কার্বনিল গ্রুপের পিক, এবং এইটা আমাদের কিটোনের পিক সিএইচ। কারণ আমরা বলছি কিটোনের ক্ষেত্রে আমাদের সিএইচ যে পিকটা পাবো তার ফ্রিকোয়েন্সি খুবই কম হবে, উইক একটা পিক পাওয়া যাবে। তো আমরা যে 3000 এর মধ্যে এই যে এখানে 2800 থেকে 3000 এর মধ্যে আমরা সিএইচ একটা পিক পেয়েছি যার ইন্টেন্সিটি কম, সুতরাং এটা হবে আমাদের মূলত কিটোন। এখন কিটোন হতে গেলে কিটোনের মধ্যে আমরা দেখি CO একটা বন্ড, তবে সিএইচ ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নের একটা পিক রয়েছে, ঠিক আছে? দিস আর নট সিও, কারণ আমাদের সিও নেই প্রোপাননের মধ্যে। তো এটা হচ্ছে প্রোপাননের একটা আইআর স্পেকট্রাম। সো প্রোপাননের মধ্যে আমাদের সিও গ্রুপ নাই, সুতরাং এই দুটা পিক অবশ্যই সিও পিক নয়। এবার আসি আমরা আরও দুটো স্পেকট্রাম। তারা খুব সহজেই বলতে পারতেছে এটা হচ্ছে অ্যালকোহলের অ্যালকোহলের ওয়েজ গ্রুপ, কারণ এটা ব্রড না,
আর এটা যদি অনেক ব্রড, এটা হলো অ্যাসিডের ওইস গ্রুপ, তার মানে এটা হচ্ছে অ্যাসিডের, এটা হচ্ছে অ্যালকোহলের। এখন যদি অ্যাসিড হতে হয় তাহলে অবশ্যই কার্বনিল গ্রুপের একটা পিক থাকতে হবে। এই যে 1500, 1600, 1700 একটা কার্বনিল গ্রুপের পিক রয়েছে, কিন্তু অ্যালকোহলে কোনো কার্বনিল গ্রুপের কোনো পিক থাকবে না। তার মানে এটা হচ্ছে অ্যাসিডের, এটা হচ্ছে অ্যালকোহল। তো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে প্রোপানল, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব সহজেই হয়তোবা এখন বলতে পারবে যে একটা স্পেকট্রাম দেখে যে এটার মধ্যে কোন কোন ধরনের ফাংশনাল গ্রুপগুলো বিদ্যমান রয়েছে। চক্র এখন একটু দেখে নেই ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি। এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রনিক ইফেক্ট। ইলেকট্রনিক ইফেক্ট আবার দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট অ্যান্ড রেজোনেন্স ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্টটা আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্লাস আই ইফেক্ট আর একটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্টটা কখন? যখন বলা হচ্ছে ইলেকট্রন ডোনেট করে যে গ্রুপগুলো, সেগুলো, সেই ইফেক্টটাকে বলা হচ্ছে প্লাস আই ইফেক্ট। আর যে গ্রুপটা ইলেকট্রন উইথড্র করে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, সেটাকে আমরা বলছি মাইনাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট যদি হয় তাহলে ফ্রিকুয়েন্সি কমে যায়, মাইনাস আই ইফেক্ট যদি হয় ফ্রিকুয়েন্সি বেড়ে যায়, এটা মনে রাখবে। তাহলে আমরা এখানে ফর্মালডিহাইড এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দেখছি 1750। এখানে মিথাইল একটা গ্রুপ যদি অ্যাসিটালডিহাইড হয়, জাস্ট একটা হাইড্রোজেন একটা CH3 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তোমরা জানো অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার মানে এখানে প্লাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট হলে আমরা কি বলছি, ইন্টেন্সিটি কমে যায়। দেখো 1750 থেকে 1745। যদি এই হাইড্রোজেনকেও যদি আমরা আরেকটা মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এইখানে প্লাস আই ইফেক্ট আরও বৃদ্ধি পাবে, ফলে ইন্টেন্সিটি আরও কমে যাবে। কিন্তু যদি এমন হয় যে এইখানে এই যে অ্যালকাইল গ্রুপ এর সঙ্গে যদি একটা ক্লোরিন থাকে, তার মানে এটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে কি হবে আমরা বললাম মাইনাস আই ইফেক্ট। মাইনাস আই ইফেক্ট হলে ইন্টেন্সিটি বাড়বে। দেখো অ্যাসিটোনের ইন্টেন্সিটি হচ্ছে 1715, কিন্তু আমাদের ক্লোরো ক্লোরিন গ্রুপ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার ফলে এখানে যে আমরা পিকটা পেয়েছি সেটা হচ্ছে 1725। সুতরাং এটা তোমরা মাথায় রাখবে যে প্লাস আই ইফেক্ট যদি হয় তাহলে ইন্টেন্সিটি কমবে, এবং মাইনাস আই ইফেক্ট যদি হয় তাহলে ইন্টেন্সিটি, সরি, অ্যাবজর্পশন, ফ্রিকুয়েন্সি, পজিশন অফ ফ্রিকুয়েন্সি, অ্যাবজর্পশন হবে। শিফট কোন দিকে হবে? যদি প্লাস আই ইফেক্ট হয় তাহলে লয়ার ওয়েভ নাম্বারের দিকে, আর যদি মাইনাস আই ইফেক্ট হয় তাহলে হায়ার ওয়েভ নাম্বারের দিকে। রেজোনেন্স ইফেক্ট আরেকটা কথা বলছিলাম, তো রেজোনেন্স ইফেক্টের ফলেও তোমাদের হচ্ছে ফ্রিকুয়েন্সিটা কমে যায়। ঠিক আছে। এখন আমরা যদি এখানে অ্যাসিটিনের কথা যদি বলি তাহলে দেখো 1715 কিন্তু মিথাইল ভিনাইল কিটোন এখানের মধ্যে দেখো ডাবল বন্ডের শিফটিং হচ্ছে, দ্যাটস মিন রেজোনেন্স হচ্ছে, যে কারণে এর কি হবে, ফ্রিকুয়েন্সি পজিশন কী হয়ে যাবে, কমে যাবে, শর্টার ওয়েভ নাম্বারের দিকে চলে যাবে। তো অ্যাসিটোফেনল এইটা আবার একটু ব্যতিক্রম। এখানের মধ্যে তোমার রেজোনেন্স হয়েছে, তা রেজোনেন্স হওয়ার ফলে তো ফ্রিকোয়েন্সি কমে যাবে, কিন্তু এখানে যে বেনজিন গ্রুপ রয়েছে এ কিন্তু আবার মাইনাস আই ইফেক্ট ক্রিয়েট করে। অর্থাৎ বেনজিন গ্রুপ, তোমরা জানো বেনজিন গ্রুপ ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, এখানে ইলেকট্রনগুলো রেজোনেন্সে অংশগ্রহণ করে নিজের দিকে টেনে নেয়। যদি এমন হয় তাহলে রেজোনেন্স ইফেক্টটাই তোমার হচ্ছে ডমিনেট করবে। অর্থাৎ রেজোনেন্স ইফেক্টটা যদি ডমিনেট করে সেক্ষেত্রে কি হবে আমরা বলছি, রেজোনেন্স ইফেক্ট হলে আমাদের যে গ্রুপ আছে, অর্থাৎ অ্যাসিটোফেননের ক্ষেত্রে কনজুগেশন ট্রেন্ডস টু লয়ার অ্যাবজর্পশন ফ্রিকুয়েন্সি স্ট্রেসিং, হোয়াইল মাইনাস আই ইফেক্ট ডিউ টু এত গ্রুপ tends to increase the value, but resonance effect dominate the minus I effect so that the decrease the absorption frequency. আমরা বলছি যে কনজুগেশন বা রেজোনেন্স ইফেক্ট যদি থাকে সেক্ষেত্রে যদি মাইনাস আই ইফেক্টও থাকে তাহলে মাইনাস আই ইফেক্টটাকে রেজোনেন্স ইফেক্ট কী করবে, ডমিনেট করবে। আরেকটা আছে হাইড্রোজেন বন্ড। এটি খুব সহজ কথা, হাইড্রোজেন বন্ড যদি ঘটার সম্ভাবনা থাকে যেমন ওয়েজ গ্রুপ, অ্যাসিড গ্রুপ, তাহলে এই ওয়েজ গ্রুপ বা অ্যাসিড গ্রুপের জন্য যে পিকটা আমরা পাবো সেই পিকটা কী হবে, ব্রড হয়ে যাবে। এই একটা শুধু পার্থক্য। আর এখানে তোমরা একটু মনে রাখো যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য আমরা
ব্রডব্যান্ড পাবো, আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের জন্য আমরা মোটামুটি শার্প বিট পাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই অ্যাবজর্পশন পজিশন নিয়ে কথা বললাম। আরও একটি লেকচার নিয়ে, এই আইআর স্পেকট্রোস্কোপির আরও একটি লেকচার নিয়ে সামনে তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।